নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সোহম মজুমদারের লেখা একটি গল্প, ভ্যালেরিয়া। গল্পটি তো শুরু করব, কিন্তু শুরু করার আগে জানিয়ে রাখি গল্পটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। ফলে আমাদের ক্ষুদে শ্রোতাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আজকের গল্পটি থেকে বিরত থেকো। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, ভ্যালেরিয়া। মানুষের সাথে যতক্ষণ না অবিশ্বাস্য কিছু ঘটছে ততক্ষণ সে কিছু বিশ্বাস করতে চায় না, কিংবা অবাক হলেও মনের মধ্যে বিশ্বাস অবিশ্বাসকে ঘিরে চলতে থাকে এক অদ্ভুত দোলাচল। শুরুর দিকটা আমিও মেনে নিতে পারিনি, কিন্তু ক্রমাগত যখন ঘটতে লাগলো তখন বুঝলাম তীর্থঙ্কর কেন আত্মহত্যা করেছিল, এবং এও বুঝেছি আর হয়তো কয়েকটা দিন আমার অবস্থাও হয়তো তীর্থঙ্করের মতোই হবে। এসব ঘটনা বাইরে বললে লোকে হয়তো আমাকে পাগল বলবে, বন্ধু বান্ধব, বাড়ির আত্মীয় স্বজনও হয়তো সেই একই ভাববে। তাই সবটা লিখে যাচ্ছি। শুরুটা হয়েছিল আজ থেকে মাস দেড়েক আগে, যখন সকাল সকাল তীর্থঙ্করের আকস্মিক মৃত্যু সংবাদটা পাই। খবরটা পাওয়ার পর ঘোর কাটতে সময় লেগেছিল মিনিট 10 মতো। তড়িঘড়ি তীর্থঙ্করের বাড়ি পৌঁছে যে নারকীয় দৃশ্য প্রত্যক্ষ করি, তাতে করে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। বুকের স্বাভাবিক স্পন্দন ফিরতে সময় নিয়েছিল বেশ খানিকক্ষণ। দেখি মেঝে জুড়ে চাপ চাপ রক্ত, তীর্থঙ্করের গলাটা ছুরি দিয়ে কাটা, ডান হাতে ধরা ছিল রক্ত মাখা ছুরি, আর চেহারার অবস্থা ছিল কঙ্কালসার। চোখ ছিল বিস্ফারিত। পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ, ম্যানার অফ ডেথ সুইসাইড, কজেস অফ ডেথ কাট থ্রট ইনজুরি। কিন্তু আত্মহত্যার পিছনে কি, সেটা পুলিশ সহ আমার মনেও শুরুর দিকে ছিল ধোঁয়াশা। পরে অবশ্য বোনের কাছে জানতে পারি, একটা ডায়েরি পাওয়ার পর থেকে তীর্থঙ্কর নাকি কেমন যেন পাল্টে যায়। শেষের সপ্তাহ খানিক নাকি নিজেকে ঘরে বন্দি করে রাখত, আর বিড়বিড় করে সারা দিন নিজের সাথেই কি যেন বকে যেত। শুধু দুপুরে আর রাতের খাবার সময় খেতে আসতো, তারপর আবার ঘরবন্দি। তার চোখে থাকতো সর্বক্ষণ একটা আতঙ্কের ছাপ। ওর বোনের মুখ থেকে এই কথাটা শোনার পর আমার কেন জানি ওই ডায়েরি সম্পর্কে কৌতূহল জাগে। শ্রাদ্ধের দিন সকলে যখন শ্রাদ্ধানুষ্ঠানে ব্যস্ত, আমি তীর্থঙ্করের ঘরে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একটা ডায়েরি খুঁজে পাই। দেখে কেন জানি মনে হয়েছিল এটাই সেই ডায়েরিটা, কারণ ডায়েরিটা আর 5টা ডায়েরির থেকে ছিল সম্পূর্ণ আলাদা। এবং ওই মুহূর্তেও মনে হয়েছিল এই ডায়েরি তীর্থঙ্করের মৃত্যুর কারণ। তীর্থঙ্করের সাথে বন্ধুত্ব আমার সেই স্কুল জীবন থেকে। তারপর এইচএসের পর যথারীতি একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে গেলেও যোগাযোগটা বরাবরই ছিল। আমি গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে বিএফএ নিয়ে ভর্তি হই। আমার ডিপার্টমেন্ট ছিল স্কাল্পটিং। তীর্থঙ্কর বাংলায় অনার্স। বর্তমানে আমি সাধারণত
মডেলের কাজ করি, বাড়িতেই আমার ওয়ার্কশপ। অন্যদিকে তীর্থঙ্কর ছিল বাংলার টিচার। এই তীর্থঙ্করের এক অদ্ভুত নেশা ছিল প্রাচীন কিংবদন্তি অথবা জানা অজানা মানুষের পুরনো থেকে পুরনোতর ডায়েরি সংগ্রহের অদ্ভুত এক নেশা। আর এই ডায়েরি শুধু ওর মৃত্যুর কারণ না, আমারও হতে চলেছে। এই হলো ঘটনার শুরুর দিকের পর্যায়। এবার আসি আমার নিজের কাহিনীতে। তীর্থঙ্করের ডায়েরির গঠনটা অদ্ভুত ধরনের। কভারটা পর্যবেক্ষণ করে বুঝেছিলাম এটা কোনো পশুর চামড়া দিয়ে তৈরি। ভিতরের পাতাগুলো হলদে আর ক্ষয়প্রাপ্ত, কিন্তু লেখাগুলোর মর্ম উদ্ধার আমি করে উঠতে পারিনি। যদি পারতাম হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। যাই হোক, অনুশোচনা করে লাভ নেই, প্রসঙ্গে আসি। পাতা উল্টাতে উল্টাতে একটা বিশেষ পাতায় আমার চোখ আটকে যায়। দেখি বিশেষ এক ভঙ্গিমা নিয়ে দাঁড়িয়ে থাকা একটা নারী মূর্তি। হাতে আঁকা বটে, কিন্তু অনেক রেখায় ক্ষয়প্রাপ্ত। তবে ভঙ্গিমায় গড়নে এক লাস্যময়ী নারীর রূপরেখাকেই যে তুলে ধরা হয়েছে সে বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু কেন আছে তা ছিল সম্পূর্ণ ধোঁয়াশায় মোড়া। মর্ম উদ্ধারের যে চেষ্টা করিনি তা নয়, চ্যাটজিপিটির মতো বিভিন্ন এআই ব্যবহার করেও লাভবান হইনি। এরপর প্রাণময়কেও ফোন লাগিয়েছিলাম, কিন্তু সেই সময়ে ওর সাথে যোগাযোগ হয়ে ওঠেনি। এরপর পরিতোষকেও ফোন লাগিয়েছিলাম, কিন্তু সেই সময় ওর সাথে যোগাযোগ হয়ে ওঠেনি। কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না এই ডায়েরি কিভাবে কোনো মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে। ধীরে ধীরে তীর্থঙ্করের মৃত্যু শোকটা কাটিয়ে উঠছিলাম, কিন্তু ডায়েরির সেই বিশেষ পাতায় আঁকা ওই ছবিটা আমাকে বিশেষ টেনেছিল। আমি শিল্পী মানুষ, তাই সব অবজেক্টের মধ্যে শিল্পের রস খুঁজে পাওয়ার আমার নেশা। একদিন মডেলের কাজ করছি, হঠাৎই মনে পড়ল সেই ছবিটার কথা। আচ্ছা, ছবিটাকে রিক্রিয়েট করলে কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ করব করে ক্যানভাসে চাপিয়ে ফেললাম রং। পেশা হিসাবে আমি মডেলের কাজ করলেও অবসরে পেন্টিং করি। আমার পছন্দের মিডিয়াম অয়েল। ধীরে ধীরে ওই অস্পষ্ট ছবিটা দেখে পুরো শেষ করতে সময় লাগলো প্রায় 1 সপ্তাহ। যেদিন সন্ধ্যায় ছবিটা যখন শেষ করেছিলাম, এক মুহূর্তের জন্য ক্যানভাসে আঁকা নারী মূর্তি দেখে আমার বুকটা ছ্যাঁত করে উঠেছিল। লাস্যময়ী এক নারী অবয়ব, চুলগুলো ঘন কালো, দেহের সমগ্র অংশ থেকে যৌবন ঠিকরে ঠিকরে বেরোচ্ছে, চোখগুলো গভীর এবং অস্বস্তিকর। সৌন্দর্যতার মধ্যে শান্ত ভাব নেই, আছে দুরাগত এক আকর্ষণ। সারা শরীরে ছায়ার মতো একদমই হালকা ফিনফিনে এক কাপড় জড়ানো। দেহের রং লালচে থেকে ফ্যাকাশের দিকে, আর ঠোঁট তীব্র লাল। কিন্তু যেমনটা আমি চেয়েছিলাম
জানি না কোন অদৃশ্য শক্তির ঘোরের মধ্যে আমার হাত দিয়ে এমন ছবিটা তৈরি করেছে। সবটা ছাপিয়ে যেটা বেশি নজর কাড়ছিল সেটা এক সুপ্ত বাসনা। ব্যাস, সেই রাতের পর থেকেই সবটা পাল্টে যেতে থাকে। এখন সে রোজ আসে। কে আসে আমি নিজেও জানি না, কেন আসে তাও জানি না, কিন্তু সে খেলা করে আমার সাথে। সে খেলা সুখকর নয়, এক অপার্থিব অন্ধকার মিশে থাকে। শুরুর প্রথম দিন এখানে তুলে দিচ্ছি, কারণ এর পরের দৃশ্যগুলো সবটাই একই রকম। আমি যথারীতি সারা দিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই, তবে একটা অদ্ভুত আষ্টে গন্ধে ঘুমটা ভেঙে গেল। ঘুম যখন ভাঙল, দেখি ঘরটা অত্যন্ত ঠান্ডা, কিন্তু এই ঠান্ডার সাথে প্রকৃতিকৃত ঠান্ডার থেকে অনেকটা আলাদা। এরম ঠান্ডা এর আগে প্রত্যক্ষ করেছি বলে তো মনে পড়ে না। ঘরটা যেন আবছা এক কুয়াশায় আচ্ছন্ন। টিক টিক শব্দ কানে যেতে ঘড়িতে দেখলাম রাত 1টা। ঘরের বাতিটা কেমন যেন ঝিমিয়ে রয়েছে, কিন্তু এরম গন্ধ আসছে কোত্থেকে? সারা ঘর খুঁজেও গন্ধের উৎসটা খুঁজে পেলাম না। ইতিমধ্যে বাইরে হঠাৎ করে রাত পাখির বিচ্ছিরি আওয়াজ ভেসে আসছিল, বড্ড কর্কশ এবং ভীতিপ্রদ। ঘরের জানলাটা বন্ধ ছিল। ঘরময় ভেসে বেড়ানো গন্ধটা যেন উত্তর উত্তর বাড়ছিল। থাকতে না পেরে খুলেই দিলাম জানলার পাল্লাটা। মনে হলো যেন ঠান্ডা গরমের মধ্যেখানে একটা প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। দম যেন বন্ধ হয়ে আসছিল, সারা শরীর ঘেমে উঠছিল। আমি আর থাকতে না পেরে সেখান থেকে সরে উঠে বসলাম। গন্ধটা এখন অনেকটা কমে গেছে, তার বদলে অন্য এক গন্ধ আসছে নাকে, এবং সাথে চলতে লাগলো খোনা গলায় ফরাসি ভাষায় রক্ত জল করা সুরেলা মন্ত্রোচ্চারণ। Je trouve la paix en moi, le calme est ma force, mon esprit est clair, je respire la lumière. গন্ধের প্রকৃতি কি রকম ঠিক ব্যক্ত করতে পারবো না, তবে ধীরে ধীরে সেই গন্ধ যেন শরীর থেকে মনকে আচ্ছন্ন করে নিচ্ছিল। এইভাবে কত সময় যে কেটে যায় বুঝতে পারি না। হঠাৎই ঘরের এক কোণায় চোখ যেতে বুকের রক্ত শুকিয়ে যায়। দেখি আমার আঁকা সেই ক্যানভাসটার কাছে একটা 18-19 বছরের নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। অপলক নেত্রে ঘন গহীন চোখে আমার দিকে এক মনে চেয়ে রয়েছে। চুলগুলো কাঁধ বেয়ে বুকের উপরে এসে পড়েছে। নিম্নাঙ্গে কিচ্ছু নেই,
একটা পাতলা পর্দার মতন কাপড়ে শরীরের উপরটা ঢাকা, গায়ের রং ধূসর। এমন অদ্ভুত ধারা উপস্থিতি যে কোনো মানুষের নয়, এটা তখনই বুঝেছিলাম। কিন্তু ওর বাইরে গিয়েও যেটা সবচেয়ে বেশি টানছিল সেটা তার শরীরে দেখা নিজের সুপ্ত মনের কাম বাসনা। আমার আত্মনিয়ন্ত্রণ যে আর বাঁধ মানতে চাইছিল না, এটা বুঝতে পারছিলাম। নারী মূর্তিটা বোধ হয় আমার মনের অবস্থাটা বুঝেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দাঁড়াতেই তার শরীরে জড়ানো কাপড়টা খসে পড়ল মেঝেতে। প্রস্ফুটিত বক্ষদ্বয় এবার আবরণ ছাড়াই দেখলাম। কি অমোঘ টান! মেয়েটি ধীর পায়ে এগিয়ে এসে বসলো আমার পাশে। বরফের মতো ঠান্ডা শরীর। তারপর আর কি, রাতের আঁধারে চলল নৈসর্গিক এক খেলা। সকালবেলা ঘুম ভাঙতে নিজেকে বস্ত্রহীন অবস্থায় আবিষ্কার করি। মনের মধ্যে চলছিল তীব্র ঝড়। সেই ঝড়ে মিশে ছিল আতঙ্ক, অনুশোচনা, প্রশ্ন আর তীব্র দোলাচল। আস্তে আস্তে সবটা মনে পড়তে লাগলো। কি, কেন, কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না। শুধু একটা বিষয় খেয়াল করলাম, ক্যানভাসের নারী মূর্তিটা অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে। এরপর থেকে সে রোজ আসে। বাসনার টানে ওই পিশাচিনি আমার শরীর থেকে রক্ত নিতে আসে, আর আমি বশীভূত পুতুলের মতন নিজেকে সঁপে দিতে থাকি ওর কোলে। শুধু একটা বিষয় বিশেষ নজর কেড়েছিল আমার আঁকা সেই অয়েল পেন্টিংটা। কারণ প্রতি রাতে যখন অজ্ঞাত নারী মূর্তি আসে, তার ঠিক পরের দিন ওই ছবিটার ঔজ্জ্বল্য বাড়তে থাকে। এখন সেই ছবি দেখলে মনে হয় রঙের আড়ালে বন্দি এক পিশাচিনী, ধীর নিষ্কম্প নয়ন এসে ঘরের অন্ধকার কোণ থেকে প্রত্যক্ষ করে আমাকে। প্রতি রাতে আমার এই ঘরে বিরাজ করে নরকের শীতলতা। সাথে চলে দুর্বোধ্য ফরাসি ভাষায় মন্ত্রোচ্চারণ। নরক বলে যে এক বস্তু পৃথিবীতেও অবস্থান করে, তা আজ বুঝতে পারছি। এখন রাত 12টা। প্রচন্ড শীত করছে। বিশ্রী আষ্টে গন্ধটা চেতনায় এসে ঝাপটা মারছে। ওই ওই শুরু হলো আবার সেই নারকীয় মন্ত্রের খেলা। আমার হাত আর চলছে না। ওই পিশাচিনী আসছে। আজ আজ এইটুকুই লিখে রাখছি, বাকিটা কাল লিখব। সকালবেলা ঘুম ভেঙেছিল 11টা নাগাদ। এত বেলা অবধি ঘুমিয়েও সারা দিন শরীরে অসহ্যকর ক্লান্তি অনুভব করছি। খিদে নেই। বহুদিন পর আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে চিনতে পারছিলাম না। শীর্ণকায় অবস্থা, ঠিক যেমনটা তীর্থঙ্করের সাথে হয়েছিল।
এবার আসি কাহিনীতে। কালকে রাতে ওই নারী এসে জীবনের শেষ দিনটা নিশ্চিত করে গেছে। আমার রক্তে সে যেন আরো উজ্জ্বলতা লাভ করেছে। টান টান শরীরে কি যে অনুভব করা ছিল সেটা হয়তো এখানে ব্যক্ত করতে পারবো না। কামনার অমুক টানে, সাপের মতন নিষ্ফল দহনে হিসিয়ে উঠছিল ওই পিশাচিনী। যাকে নিজের শারীরিক ও মানসিক অবনতির প্রসঙ্গ তুলে কাজ নেই। আসল কথায় আসি। আগেই বলেছি ওই পিশাচিনী রোজ আসে, কিন্তু কে এই পিশাচিনী সেটা জানতে পারি আজ থেকে 2 দিন আগে, পরিতোষের কলে। পরিতোষ তীর্থঙ্করের মতোই স্কুল জীবনের বন্ধু আমার। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে হিস্ট্রির প্রফেসর। তাছাড়া অন্যান্য বিষয়ে অমোঘ জ্ঞান, অনেক ভাষা ওর করায়ত্ত। দুপুরবেলা ঘুমোচ্ছি, এমন সময় পরিতোষের কল আসে। কিছু কিছু টুকটাক কথার পর আসল ব্যাপারটা ভেঙে ভেঙে বলি। ও সরাসরি ওই ডায়েরি নিয়ে ওর বাড়িতে আসতে বলে। পরদিন সকালে ক্লান্ত শরীরটাকে নিয়ে ঘন্টা 1.5 জার্নির পর পৌঁছলাম ওর বাড়িতে। আমার এহেন অবস্থা দেখে ও কি বলবে বুঝে উঠতে পারছিল না। সামনাসামনি বসে গোড়া থেকে সবটা খুলে বললাম। সবটা শুনে পরিতোষ বলল, হিমাদ্রি, তুই এই ডায়েরিটা আজ রেখে যা। আমি আজ পুরোটা পড়ব। কালকে তোকে এই বিষয়ে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব আমি। আমার ব্যাপারটা না মোটেও ভালো লাগছে না রে। একটা অন্ধকার কুটিল আধারের গন্ধ পাচ্ছি আমি। আর কি করেছিস নিজের শরীরের? খাওয়া দাওয়া কি ঠিকঠাক করছিস না? এই শরীর নিয়ে বাড়ি ফিরবি কি করে? আমি তোকে পৌঁছে দিচ্ছি। আর এক বিন্দু যে ওই ঘরে আমার থাকার ইচ্ছা নেই সেটা পরিতোষকে বুঝতে দিইনি। কারণ আমি জানি পৃথিবীর যে কোনায় থাকি না কেন ওই পিশাচিনী ঠিক আসবে। পরদিন হঠাৎই বিকালের দিক করে পরিতোষ আমার বাড়ি এসে হাজির হয়। চোখে মুখে অদূরবর্তী আতঙ্কের ছাপ। তারপর ও আমাকে যা বলল সেটা কিছুটা এইরকম। খ্রিস্টীয় 1100 থেকে 1300 শতাব্দীর মধ্যেকার সময়কালে ফ্রান্সের রাজা লুই দ্য সিক্সথের সময় রাজশক্তি যখন চার্চের সাথে মিলে সমাজকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা করছিল, ঠিক সেই সময় মানুষের অন্তরালে সমান্তরালভাবে অকাল্ট সোসাইটি গড়ে উঠতে থাকে। এই অকাল্টিস্টদের সূত্রপাত খ্রিস্টপূর্বের আগে থেকে হলেও এরা ব্যাপকভাবে বিস্তার লাভ করতে থাকে খ্রিস্টীয় 1100 থেকে 1300 শতাব্দীর এই মধ্যযুগীয় সময়কালটায়। দক্ষিণ ফ্রান্স, ইতালি, জার্মানিতে এদের আধিক্য বেশি দেখা গেলেও পরবর্তীতে ইউরোপের অন্যান্য দেশেও এদের প্রভাব বাড়তে থাকে। এই অকাল্ট সোসাইটির মূলত কাজ ছিল অন্ধকার জগতের সাথে, যা ছিল প্রায় নরকের সমান। ওই সময়কালেরই বেনোয়া দ্য স্যাবলে নামে এক অকাল্টিস্ট এই ডায়েরি রচয়িতা। ডায়েরির গঠনটা অর্থাৎ ডায়েরির কভারটা হচ্ছে চামড়ার তৈরি, বাইন্ডিংটা হলো স্নিউ বাইন্ডিং অর্থাৎ পশুর টেন্ডন বা স্নায়ু শুকিয়ে বানানো সুতো। হলদেটে ক্ষয়প্রাপ্ত পাতাগুলো পার্চমেন্টের অর্থাৎ ভেড়া কিংবা বাছুরের চামড়া দিয়ে তৈরি। কালি হিসেবে ব্যবহার করা হয়েছে রক্তে চোবানো পোড়া কাঠ কয়লা। সেই সময়কার অকাল্টিস্টরা সাধারণত এই পদ্ধতির মাধ্যমেই নিজেদের আচার উপাসনা লিখে রাখত। চার্চের চোখে এই অকাল্টিস্টরা হেরিজি হওয়ায় গোপনে অন্ধকার ছায়ায় চলত এদের সাধনা। এই সাধনার মধ্যে যেমন অপদেবতা ছিল, তেমনই ছিল অপদেবী। বহুল প্রচলিত সেই অপদেবীগুলোর মধ্যেকার এক দেবী হল ভেলারিয়া, যাই বেনোয়া দ্য স্যাবলে নামের অকাল্টিস্ট এই ডায়েরিতে এই অপদেবী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ও উপাচারের ক্রিয়া বলেছে।
ভ্যালেরিয়া নামে এই দেবী লিলিথ, হেকাতে, অ্যাবিজুর মতনই অন্ধকারের এক অপদেবী, যে মানুষের মধ্যেকার নিয়ন্ত্রণকে ধীরে ধীরে বশীভূত করে। তীব্র কাম বাসনার অন্যতম প্রতীকী এই দেবী ভ্যালেরিয়া। এই দেবীকে জাগানো মানে সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। মানুষের নৈতিকতা, মনের নিয়ন্ত্রণ, ইচ্ছাশক্তিকে ধীরে ধীরে দুর্বল করে তাকে নিস্তেজ করে দেয়। শারীরিক আনন্দের ঊর্ধ্বে সে ধীরে ধীরে ওই মানুষের মধ্যে জন্ম দেয় তীব্র এক অনুশোচনা বোধ। ওই বোধ থেকেই সে আস্তে আস্তে গ্রাস করতে থাকে ওই ব্যক্তির জীবনী রস। জাগতিক আকাঙ্ক্ষা থেকে তার আকর্ষণকে কেড়ে নেয়, নিয়ে যায় নিজের সাথে অন্ধকারের এক জগতে। ফ্রান্সের লোককথা অনুযায়ী এই দেবীকে বলা হয় লা দেস ভোয়ালে দু দেজির, অর্থাৎ দ্য ভেইলড গডেস অফ ডিজায়ার। শি ফেডস নট অন ফ্লেশ বাট অন দ্য উইল দ্যাট হেজিটেটস। কিন্তু পরিতোষের শেষ সাবধান বাণীটা বোধ হয় না আমি পূর্ণ করতে পারবো। ছবিটা আমাকে যেন বেঁধে ফেলেছে। আমার ভিতরে লুকিয়ে থাকা কাম বাসনা থেকে এই অপদেবী জেগে উঠেছে। এই অপদেবীকে আমি জাগিয়েছি নিজের অজান্তে। এখন জানি না কিভাবে নিজের ঘাড় থেকে একে নামাবো। তবে এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, যেটা আপাতত দেখতে পাচ্ছি, তা হলো মৃত্যু। আমার মৃত্যুর পর যে এই লেখাগুলো পড়বে তাকে বলবো ওই ছবিটা সে যেন পুড়িয়ে ফেলে। কিন্তু তীর্থঙ্কর কিভাবে ওই দেবীকে জাগালো সেটা আমার কাছে কেন, পরিতোষের কাছেও অজানা। নরক যে পৃথিবীতেও অবস্থান করে সেটা আমি প্রত্যক্ষ করেছি। কিন্তু এই নরক শেষ রক্তবিন্দুটা শুষে নেওয়ার আগে নিজেকে শেষ করাটা অনেক শ্রেয়। ঈশ্বরের দয়ায় যদি ওই নরকবাস থেকে মুক্তি পায়। হিমাদ্রির লেখা ডায়েরির শেষ পাতাটা পড়ে পরিতোষ ডায়েরিটা বন্ধ করে দিল। সামনে জ্বলছে গনগনে আগুন। পরিতোষ প্রথমে ডায়েরিটা ওই আগুনে নিক্ষেপ করল, তারপর মোড়কে জড়ানো একটা আয়তাকার বোর্ডের মতন বস্তুটি মোড়ক শুদ্ধ আগুনে ছুঁড়ে ফেলল। ওই মোড়কের ভিতর যে কি আছে সেটা পরিতোষ সহ আমরাও জানি। হিমাদ্রির অবস্থাও হয়েছিল ঠিক তীর্থঙ্করের মতনই। সারাটি দিন যাওয়ার পরও যখন হিমাদ্রি ঘর থেকে বেরোয়নি, বাড়ির লোক দরজা ভেঙে আবিষ্কার করে রক্তে মাখা হিমাদ্রির মৃতদেহ। সেই একই পদ্ধতি। পুলিশ পোস্টমর্টেম রিপোর্টের বয়ান অনুযায়ী ডেথ ডিউ টু হেমোরহ্যাজিক শক as a result of suicidal cut-throat injury caused by sharp-edged weapon. এতক্ষণ আপনারা শুনছিলেন সোহম মজুমদারের লেখা গল্প ভ্যালেরিয়া। গল্প পাঠে ছিলাম আমি তুষার। ভিডিও এডিটিং, সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গল্পটি লাইক করে কমেন্ট করে জানাবেন। চাইলে বন্ধুদের মধ্যে শেয়ারও করতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।